কি সিনেমা দেখলাম এটা 2024 সালের বেস্ট ইন্ডিয়ান মুভি বলতে পারতাম, কিন্তু দুটো কারণে এই সিনেমাটাকে ইন্ডিয়ান সিনেমার 2024 সালের সেরা সিনেমা বলা যাচ্ছে না। এত ভালো সিনেমা, তবু তার মধ্যে দুটো ফ্লজ আছে। সিনেমাটা তৈরি হয়েছে মাত্র 20 কোটি টাকায় এবং এখন অলরেডি ব্যবসা করে ফেলেছে 115 কোটি টাকার। একটা তামিল সিনেমা যাতে কোনো তথাকথিত সুপারস্টার নেই। প্রচলিত যেসব সিনেমা দেখি আমরা, নাচ গান ইমোশনাল ড্রামা, সেই সব কোনো কিছু নেই। কিল মুভির মতো কি দুর্ধর্ষ অ্যাকশন রয়েছে প্রথম থেকে শেষ অব্দি, টান অ্যাকশন? না, সেটাও নেই এই সিনেমায়। এমনকি একটা আনকোড়া নতুন গল্প, সেটাও এখানে আমরা পাচ্ছি না। হ্যাঁ, মহারাজা সিনেমার কথা হচ্ছে। ইতিমধ্যেই সিনেমাটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে হিন্দি ডাবিং এ। আপনাদের যাদের কাছে নেটফ্লিক্স নেই তারাও অনেকে এই সিনেমাটা দেখে ফেলেছেন। কোথা থেকে? না, ওইসব বিতর্কিত আলোচনায় যাব না। আমি এই সিনেমাটা বেশ কিছুদিন আগে তামিল ভাষাতে দেখেছি, কিন্তু ভিডিও বানাইনি। তার কারণ আমি তামিল পুরোপুরি বুঝি না। সাবটাইটেল দেখে দেখে বোঝা সেটা একটা সিনেমার এক্সপিরিয়েন্স পুরোপুরি কমপ্লিট করে না। এখন যেহেতু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে, হিন্দিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই সিনেমাটা দেখেছি, ভালো করে বুঝেছি এবং মনে হয়েছে যে এখন সিনেমাটা রিভিউ করা উচিত। নাহলে সিনেমাটার প্রতি এবং আপনাদের প্রতিও ইনজাস্টিস করা হবে। বিজয় সেতুপতি যে আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর, এটা কিউএনএ ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। তার মোক্ষম জবাব বোধহয় এই সিনেমাটা দিয়ে তিনি দিলেন। মহারাজা সিনেমাটা শুরু হয় একদম স্লো পেসে এবং লো কিতে। বিজয় সেতুপতি একজন নাপিত, একটা সাধারণ সেলুনে তিনি লোকের চুল কেটে দেন। খুব ছাপোষা সাধারণ একটা জীবন তার। বাড়িতে তিনি আর তার মেয়ে থাকেন। সেই মানুষটা হঠাৎ একদিন পুলিশ স্টেশনে গিয়ে হাজির, এফআইআর করার জন্য যে তার বাড়িতে একটা চুরি হয়েছে। চোররা আগে থেকেই ঘরে বসেছিল, তাকে আঘাত করেছে, কিন্তু তার জন্য তিনি এফআইআর করতে আসেননি। তিনি এফআইআর করতে এসেছেন কারণ চোররা না টাকা পয়সা গয়নাঘাটি কিচ্ছু চুরি করেনি। চোররা চুরি করে নিয়ে গেছে তার বাড়ির একটা ডাস্টবিন, যেটাকে তারা লক্ষ্মী নামে ডাকেন। কি প্রথমবার শুনে অবাক হচ্ছেন তো? পুলিশের লোকেরাও অবাক হয়েছিল। কিন্তু ব্যাপারটা ক্রমশ সিরিয়াস হয়ে ওঠে যখন বিজয় সেতুপতি জেদ ধরে বসে থাকেন থানাতে যে তার কেসটা নিতেই হবে এবং চোরদের ধরে দিতেই হবে। ইভেন লক্ষ্মীকে খুঁজে বার করার জন্য তিনি 5 থেকে 7 লাখ টাকা অব্দি ঘুষ দিতেও রাজি হয়ে যান। এবার আপনার মতো পুলিশরাও নড়ে চড়ে বসেছিল, কিন্তু বিজয় সেতুপতি নড়বেন না। তার লক্ষ্মীকে যতক্ষণ না খুঁজে দেওয়া হবে তিনি থানা থেকে যাবেন না। এতটাই জেদি মানুষ এবং এতটাই জেদ ধরে বসেছেন। সিনেমা শুরু থেকেই বিজয় সেতুপতির এই ক্যারেক্টারটা প্রতিষ্ঠা করা হয়, স্লো ভাবে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু বোঝানো হয় মানুষটা খুব সাধারণ দেখতে হলেও, সাধারণ জীবনযাপন করলেও কোথাও গিয়ে তার মধ্যে অসাধারণত্ব রয়েছে। 10 জন লোকও তাকে টেনে নাড়াতে পারে না যখন তিনি জেদ ধরে বসে থাকেন। তার বাড়িতে হয় রহস্যময় চুরি আর লক্ষ্মী নামক ডাস্টবিনকে খোঁজার চেষ্টা, এই নিয়েই গল্প এগোতে থাকে। ফার্স্ট হাফটা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। হ্যাঁ, আপনার মনে কৌতূহল থাকবে যে ব্যাপারটা কি হচ্ছে, কোথাও কোথাও কমেডিও থাকবে যেগুলো আপনাকে টুকটাক হাসাবে, কিন্তু একবারও আপনি ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারবেন না যে সিনেমাটা সেকেন্ড হাফে গিয়ে এইরকম পেস নিয়ে নেবে আর এরকম হাইতে গিয়ে উঠবে। সেকেন্ড হাফে এন্ট্রি হয় অনুরাগ কাশ্যপের এবং তিনি আসার পর সিনেমার গল্পের প্লট পুরো পাল্টে যায় এবং এরপর একের পর এক টুইস্ট আসতে থাকে। আর এই যে 2 ঘন্টা 40 মিনিট সিনেমার প্রায় 1.5 ঘন্টা ধরে একটা বিল্ড আপ দেওয়া হলো, তারপর একের পর এক টুইস্ট, সেগুলো দেখে আপনার মাথা যখন ভোঁ ভোঁ করছে, ঠিক সেই রকম সময় লাস্ট 15 মিনিট সিনেমাটা একটা মারাত্মক লেভেলে চলে যায়। সিনেমা বা যে কোনো মাধ্যমের একটা গোটা গল্প তার শেষ ক্লাইম্যাক্সটা যদি অসাধারণ করতে পারে না, তাহলে সেটা সার্থক হয়ে ওঠে। বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে যেটা হয়, গোটা সিনেমা জুড়ে একের পর এক সিন আসতে থাকে, সাজানো হতে থাকে ওই শেষ 15 মিনিট বা আধ ঘন্টার ক্লাইম্যাক্সটার জন্য। আর এই সিনেমাতে আপনি শেষ 15 মিনিট দেখার পর জাস্ট বসে ভাববেন যে কি দেখলাম। হলে বসে তো ভাববেনই, বাড়িতে এসেও ভাববেন, তারপরে 2 দিনও ভাববেন যে আপনি এতক্ষণ ধরে ভাবছিলেন যে এই সিনেমাটা নিয়ে এত হাইপ কেন, এই সিনেমাটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। সেই সিনেমাটাকে অসাধারণ সিনেমা, হয়তো এবছরের সেরা সিনেমা বলতে আপনি বাধ্য হবেন ওই শেষ 15 মিনিট দেখার পর। বিজয় সেতুপতির অভিনয় অসাধারণ, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার 96 সিনেমাতে তিনি যেরকম রোমান্টিক হিরো, বহু সিনেমাতে তিনি যেরকম অসাধারণ ভিলেন, এই সিনেমাতে তিনি একজন অসাধারণ হিরো। কিন্তু অনুরাগ কাশ্যপ, হ্যাঁ, লোকটার পোটেনশিয়াল আছে আমরা জানতাম। তিনি এর আগে নো স্মোকিং, গ্যাংস অফ ওয়াসিপুরের মতো বেশ কিছু দুর্ধর্ষ সিনেমা আমাদের উপহার দিয়ে গেছেন, কিন্তু সেই অনুরাগ কাশ্যপ যখন অভিনেতা হয়ে যান, তিনি যে ভালো অভিনয় করবেন, এতটাও ভালো অভিনয় করবেন আমরা ভাবতে পারিনি। আমি তার কে ভার্সেস কে সিনেমাটা দেখেছিলাম, সেখানে তার পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু এই সিনেমাতে তিনি নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার ক্যারেক্টারটায় প্রচুর শেডস আছে, যেগুলো এখন বললে সেটা স্পয়লার হয়ে যাবে, কিন্তু প্রতিটা শেডস তিনি এত অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার আনন্দ, তার ভালোবাসা, তার যন্ত্রণা, তার কান্না, তার নৃশংসতা, কঠিন পরিস্থিতিতে তার মাথা ঠান্ডা রাখা, প্রতিটা জিনিস, প্রতিটা ডিটেলস, অনুরাগ কাশ্যপ জাস্ট আউটস্ট্যান্ডিং। অনুরাগ কাশ্যপ আর বিজয় সেতুপতি বোধহয় এখানে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যে কে ভালো অভিনয় করবে। তবে এদের দুজনের মাঝে অন্যদের নাম না করলে
বলেই নয়, অন্যান্য যারা সাপোর্টিং ক্যারেক্টার আর্টিস্ট আছেন, যেমন বিজয় সেতুপতির মেয়ে, থানার একাধিক পুলিশ, প্রত্যেকে নিজের জায়গায় পারফেক্ট। সিনেমার স্ক্রিন প্লে খুব ভালো। এমন নয় যে এই গল্পটা একদম নতুন আনকোড়া কোনো গল্প। এই প্লট নিয়ে আসলে এর আগে বহু সিনেমা তৈরি হয়েছে। যে সিনেমা থেকে এই প্লটটা নেওয়া হয়েছে সেই সিনেমাটা আজ থেকে আমি বোধহয় 20 বছর আগে দেখেছিলাম। একটা কাল্ট সিনেমা, অথচ সেই সিনেমার গল্পকে যে এত সুন্দর করে অ্যাডাপ্ট করা যায়, নকল না করেও যে অ্যাডাপ্ট করা যায়, সেটা এই ফিল্মের ডিরেক্টর দেখিয়ে দিয়েছেন। এবং এটা করার জন্য তিনি একটা অদ্ভুত কায়দা নিয়েছেন। সিনেমার যে গল্পটা সেটা তিনি লিনিয়ার ভাবে বলেননি, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এইরকম ভাবে যে পরপর সিনগুলো আসবে সেটা হয়নি। তিনি হঠাৎ একের পর তিন দেখিয়েছেন, চারের পর দুই দেখিয়েছেন, আবার দুইয়ের পর হয়তো গিয়ে 6 দেখিয়েছেন। কিন্তু এই যে বিভিন্ন টাইম লাইনে সিনেমাটা জাম্প করছে, সেটা কিন্তু আমাদের গল্পটা বুঝতে গিয়ে একবারও হোঁচট খাওয়ায় না। এতটাই স্মুথ ভাবে স্ক্রিন প্লে লেখা হয়েছে। কিছু বৈশিষ্ট্য, কিছু জিনিসপত্র এমন ভাবে ইউজ করা হয়েছে যাতে আপনি সহজেই ধরতে পারবেন যে এই সময়টার গল্প এটা, এই সময়ের সিন ওইটা। এখানেই ডিরেক্টর সাকসেসফুল। মহারাজা সিনেমাটা আসলে কি? আমার মতে মহারাজা সিনেমাটা এমন একটা থ্রিলার, যে থ্রিলারটা আপনাকে শেষে গিয়ে কাঁদাবে। ইয়েস, এই সিনেমাটা দেখে আপনি শেষে গিয়ে কাঁদতে বাধ্য হবেন। আর সেই কারণেই এই সিনেমাটা আপনার মনকে ছুঁয়ে যাবে। কিন্তু এই সিনেমার দুটো দুর্বল দিক আছে, আমি শুরুতেই বলেছিলাম। প্রথম দুর্বল দিক আপনি ফার্স্ট হাফেই বুঝে যাবেন, যে সিনেমাটাতে যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো সবসময় ঠিকঠাক ওয়ার্ক করে না। তাই ফার্স্ট হাফটা যতটা ইন্টারেস্টিং হতে পারতো ততটা ইন্টারেস্টিং লাগে না, কোথাও কোথাও গিয়ে আপনার বোরিং লাগবে, মনে হবে গল্প যেন এগোচ্ছে না। যে কোনো গল্পের ক্ষেত্রে, যে কোনো সিনেমার ক্ষেত্রে কমেডি একটা বিশাল বড় ভূমিকা রাখে। কমেডি আমাদের এঙ্গেজ করে রাখে, আমাদের ভুল ত্রুটিগুলোর দিকে নজর দিতে দেয় না। এই সিনেমাটা সেই জায়গাতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় ত্রুটি যেটা, সেটা ঠিক ত্রুটি না বলে এরকম বলা উচিত যে এই জিনিসটা একটু মনে খচখচ করে লাগবে আপনার, যে সিনেমাটাতে অনেক কিছু যেন কাকতালীয় ভাবে ঘটে গেল, অনেক কিছু সমাপতন যেন একসাথে হলো। প্রতিটা জায়গাকে যেভাবে লিঙ্ক আপ করা হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল এই সিনেমার ক্ষেত্রে, সেই লিঙ্ক আপটা যেন কিছুটা জোর করে করা হয়েছে। রোজকার জীবনে, স্বাভাবিক জীবনে এতটাও বোধহয় সবকিছু লিঙ্কড আপ হওয়ার কথা নয়। তবে একটা কথাই আছে, রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তো সেক্ষেত্রে আমরা এটা কনসিডার করতেই পারি যে হ্যাঁ, বাস্তবে হয়তো এরকম ঘটতেও পারে, কারণ বাস্তব সবসময় ভয়ানক, আশ্চর্যজনক এবং শকিং হয়। তো আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন, যারা আমাদের কথার উপরে একটু আস্থা রাখেন, ভরসা রাখেন, তারা অবশ্যই এই সিনেমাটা মিস করবেন না। প্রতিটা সিনেমা লাভারের এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। সাউথ ইন্ডিয়ান ফিল্ম এখন টেকনিক্যালি তো উন্নতই, তাদের স্ক্রিন প্লে এতটাই ভালো হয়, তার সাথে সাথে অভিনয়, ডিরেকশন, ডায়লগ সব মিলিয়ে এই সিনেমাটা আমার কাছে 10-এ 8.5 পাবে। আর আমাদের ভিডিওটা আপনার কাছে কত পাবে আমি জানি না, তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।